চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউর রহমান রিজভী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই যে অনলাইনে নিউজ পোর্টাল দি statement24.com এর সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন। সো সম্প্রতি অনলাইনের এটি ৪র্থ বছর পদার্পণ করেছে, অথচ দীর্ঘ ২ দশক আপনি কাজ করেছেন দৈনিক পত্রিকায়। সো হঠাৎ করে প্রিন্ট থেকে আসলে অনলাইন নিউজ মিডিয়ায় আগ্রহী হলেন কিভাবে? আসলে মিডিয়াটা তো রেগুলার চেঞ্জ হচ্ছে, ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। আমার শুরুটা ছিল আজকের কাগজ দিয়ে, পরবর্তীকালে যায় দিন, জনকণ্ঠ, মানবকণ্ঠ, সমকালও কাজ করেছি। ফলে হচ্ছে কি, এই লং টার্ম জার্নি, ২ দশক প্রায় ২০ বছর জার্নি, পত্রিকার সঙ্গে ছিলাম দৈনিক পত্রিকায়। কিন্তু এর মধ্যে যেটা হলো, পত্রিকার চেঞ্জটা আসলে অনলাইনে, ভার্চুয়ালি আমরা অনেক বেশি মানে অ্যাডাপ্ট হয়ে গেলাম। আমরা আসলে আমাদের সেই সময়টা নেই যে পরের দিন পত্রিকা খুলে নিউজ পড়তে হবে, জানতে হবে। এখন আমরা তাৎক্ষণিক নিউজ পড়ি। ফলে এই যে চ্যালেঞ্জটা মানুষের কাছে পৌঁছানোর যে ব্যাপারটা, এটা এখন আসলে আর একদিনের ব্যাপার না, এখন এটা প্রতি সেকেন্ডে ব্যাপার হয়ে যাচ্ছে। ফলে ওই আগ্রহ থেকে আমার কাছে মনে হলে চ্যালেঞ্জটা নেওয়া উচিত, এবং সেই চ্যালেঞ্জে আসলে নিজেকে কতখানি কি করতে পারি, সেই চিন্তা থেকে আসলে দ্য statement24.com এর যাত্রা শুরু। এবং ৩ বছর আগে বলা যায় আসলে শখের বসেই কাজটা শুরু হয়, কারণ ওই সময় করোনার একটা প্রকোপ ছিল। ফলে আসলে আমরা মোটামুটি গৃহবন্দী ছিলাম, তো ঘরে থেকে আসলে কিছু করার একটা তাগিদ অনুভব করছিলাম যে কিছুটা করা উচিত। সেই সময় মাথায় আসলো যে আসলে আমি যদি একটা অনলাইন পোর্টাল খুলি, প্রথমে এটা ইংলিশ পোর্টাল হিসেবে যাত্রা শুরু করে, পরে ১ মাসের মাথায় এটা বাংলা আরেকটা লঞ্চ করে সেম নামেই। ফলে এই দুটো পোর্টালকে একসঙ্গে রান করা হয়, এবং সেটা সফলভাবে ৩ বছর পার করেছে, এবং ৪র্থ বছর শুরু হয়েছে। এবং যারা পাঠক, শুভানুধ্যায়ী, সকলে ভালোবাসা পাচ্ছি, এবং আমি চেষ্টা করছি আসলে স্বাতন্ত্র্যতা বজায় রাখতে। আচ্ছা, বর্তমানে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও প্রসার কি থাকে? এখন সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জের মেন কারণ হচ্ছে সাংবাদিক এখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়। একাধারে সে শুধু লিখলে হবে না, তাকে কিন্তু কথা বলতে হচ্ছে। এক্সাম্পল, সাংবাদিককে এখন কিন্তু একটা হাতে বুম বলি, যেটাকে আমরা একটা ভিডিও ক্যামেরা বুম, সেটা মোবাইল হতে পারে, বড় ক্যামেরা হতে পারে, নিয়ে একাধারে সে রিপোর্টও করছে, সেটাকে শো বানাচ্ছে, সেটাকে রিপোর্টিং আইটেম তৈরি করছে, আবার এটাকে কিন্তু সে ব্লগ আকারে ছাড়ছে। ফলে তাকে কাজ করতে হচ্ছে হলিস্টিক, সব দিক মিলে। ফলে তাকে মাথায় রাখতে হচ্ছে আমি যে কন্টেন্টটা দিব, সেই কন্টেন্টটা আসলে পাঠকের কতখানি প্রয়োজন, এবং পাঠক তো ইন ডিটেল চায়। ফলে যেখানে অন্যান্য মিডিয়াগুলো সেটার ভিডিও দিচ্ছে, সেখানে ভিডিও দিবে না। ফলে তাকে ভিডিও তৈরি করতে জানতে হচ্ছে, এবং ভিডিও কন্টেন্টগুলোর ক্ষেত্রে কি কি বিষয় কাজ করে সেটা তাকে বুঝতে হচ্ছে। এই জন্য সাংবাদিকতা এখন আসলে অনেক চ্যালেঞ্জিং পেশা। এবং কোন আসলে পার্টটা বেশি ইম্পর্টেন্ট সেটাই জনগণের কাছে পৌঁছে দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ তথ্য তো অনেক থাকে, কিন্তু কোন তথ্যটা আসলে ভ্যারিড করে দর্শকদের জন্য বা জনগণের জন্য, যে আসলে এই তথ্যটা তাদের কাছে পৌঁছালেই তাদের জন্য উপকার হবে বা তাদের জানার দরকার। অনেক সময় দেখা যায় কি, আমরা অনেক সময় এটা নিয়ে কথা উঠে যে সাংবাদিকরা এমন বিষয়গুলো নিয়ে আসে যেটা আসলে কি দরকার কিনা, কিন্তু দেখা যাচ্ছে ওই জিনিসটা কিন্তু ভিউ হচ্ছে, লাখ লাখ ভিউ হচ্ছে, তার মানে অবশ্যই এটা দর্শক রয়েছে। তাহলে আসলে সাংবাদিক তো শুধু একটা ক্লাসের জন্য কাজ করে না, তাকে তো সবার জন্য কাজ করতে হয়। জি, এবং তারা সবার জন্যই কাজ করে থাকেন, এবং তাদের পারফেক্টলি বা সবচেয়ে বেস্ট বিষয়টা তারা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় যেটা আমরা রিসেন্টলি দেখেছি, যে জনগণের কেন জানি সাংবাদিকদের উপর একটা ক্ষোভ আছে বা একটা রাগ আছে। এটা আসলে সৃষ্টি কেন হয়েছে, বা কি আসলে এখানে মতের অমিল হয়েছে কিনা, বা কি এমন ঘটেছে যার কারণে হয়তো বা কিছু জনগণের একটু রাগ আছে সাংবাদিকদের উপর? এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? এটা আসলে কি, মানে 10 জন মানুষের কখনো মতামত এক হবে না, 10 রকম হবে। ফলে হচ্ছে এখানে 3 জন মানুষ তার যে চাহিদা মতো সে নিউজ কন্টেন্ট বা নিউজ পাচ্ছে সে, আর বাকি 3 জন তো পাচ্ছে না। আর বাকি যে 4 জন, তাদের কাছে মনে হলো এইটা অ্যাঙ্গেলটা এদিকে না হয় এদিকে হলে পারতো। এখন যে বাকি যে 4 জন, সমস্যা এখানে ওই জায়গাটায়। কারণ যারা পেলো তাদের পেলোই, যারা পায়নি তারা পায়নি। যে 4 জন আসলে পেয়েছে কিন্তু তারা সন্তুষ্ট না, তারা কিন্তু চাচ্ছে তাদের মতো করে রিপ্রেজেন্ট করতে। কিন্তু এখানে সাংবাদিকের ভিউ, পলিসিগত ব্যাপার থাকে, পত্রিকার অ্যাঙ্গেল, নিউজ অ্যাঙ্গেল, সবগুলো মিলে তাকে নিউজটা প্রডিউস করতে হয়। ফলে সবার মত একই রকম হবে না। এই মত না হওয়ার কারণেই এই মানুষগুলো ক্ষুব্ধ হয়। তখন তারা সাংবাদিককে ব্লেম করে যে আপনার নিউজটা ভুয়া, আপনার নিউজ ঠিকমতো হলো না। কিন্তু আসলে দেখা যাচ্ছে হয়তো নিউজটা সাংবাদিকের সেন্স থেকে যৌক্তিক, কিন্তু নিউজটা তার মতো তো করে করতে হয় এমন কোনো নিয়ম নেই আসলে। কারণ সে হচ্ছে যা দেখবে, যা বুঝবে, যেটা লিগ্যাল সেটাকে সে উপস্থাপন করবে। তাহলে আপনাদের ক্ষেত্রে বিশ্বাসের যে জায়গাটা, যেটা
সবসময় অডিয়েন্স কিংবা জনগণের কথাই যদি বলি, তারা সবসময় যে আস্থার জায়গাটা আপনাদের কাছে সবসময় ডিজার্ভ করে বা তারা চায় আসলে আপনারা সেই আস্থার জায়গাটা রাখবেন, সেটা কি আপনারা রাখতে পারছেন? এখন কিন্তু আস্থার জায়গা রাখা কিন্তু অনেক স্কোপ চলে আসছে। যেমন আগে এক সময় ছিল লিখিত, মানে পত্রিকা পড়ে আপনাকে বিশ্বাস করতে হবে আসলে ঘটনাটা এমনই ছিল। এখন উইথ এখন ভিডিওস, কিন্তু আপনার উইথ ভিডিওস প্রমাণ আছে, প্রুফ। যেমন অনেক সময় টিভি সাংবাদিক বলে থাকে যে আমাদেরকে স্পটে যেতেই হয় কারণ আমার ভিডিও ফুটেজ লাগবে। হয়তো সে অনলাইনে বা প্রিন্টের পত্রিকার অনেক সময় স্পটে যায় না, লিখে দিচ্ছে, কিন্তু এখন তো আপনার অনলাইনে আমরা দেখি ভিডিও কন্টেন্ট দেওয়া হচ্ছে, ফলে আপনার গ্রহণযোগ্য জায়গা কিন্তু আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ। তার চেয়ে বড় কথা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া যেভাবে আপনার ফ্লো করছে, এখন আপনি একটা জিনিস ভুল দিলে তো পরক্ষণে আপনাকে ধরে ফেলবে যে আসলে এটা ভুল ছিল। তা আপনার তো ওই যে লুকোনোর কোনো অপশন নেই, বরং আমি বলবো এখন আস্থা এবং গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেটার হয়েছে। আচ্ছা, এবং আমরা যদি কিছুদিন আগের ঘটনা দেখি যে আমাদের নেট কানেকশন একদম বন্ধ, কিন্তু মানুষ কিন্তু মুখিয়ে ছিল টেলিভিশনের দিকে যে আসলে কি চলছে, আর কিন্তু কোনো মাধ্যমই ছিল না আমাদের আসলে জানার। এই যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, টেলিভিশনটা একদম উত্তম মাধ্যম এবং অপশন নেই, মানুষ টেলিভিশনটাই দেখছে, তো এরকম একটা সিচুয়েশন আপনাদের কেমন সময় পার হয়েছে এবং কি কি ক্রিটিক্যাল বা কি কি ডিফিকাল্টি আপনারা ফেস করেছেন? ফার্স্ট ডিফিকাল্ট ছিল ইন্টারনেট ছিল না, সবচেয়ে বড় ডিফিকাল্টি এটা। এরকম একটা অবস্থা কি হয়েছিল আসলে 2008-এর দিকে, তখন হচ্ছে একদিনের জন্য বা 2 দিনের জন্য নেট ছিল না। এবার তো টানা 10 দিন। ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট আমরা পার করেছিলাম সাময়িকভাবে, যে নেটে পুরো দেশে একটা ঝামেলা ছিল, কিন্তু এইবার তো আসলে লং টাইম। ফলে যেটা হচ্ছে কি আসলে এখন তো আমরা অনেক বেশি নেট নির্ভর, ফলে আমাদের বিশেষ করে ছবিতে শুরু করে আমরা যদি আর্কাইভাল কিছু চেক করতে যাই, এক্সাম্পল হয়তো আমার গত বছর এই দিনে আসলে আমাদের কি ছিল, আমরা যেটা রিপিট করার সময় যে আমাদের অমুক মৃত্যুবার্ষিকী বা অমুক একটা ঘটনার জেট যেটা, কিন্তু এবার তো চেক করার অপশনটা নাই আমার কাছে। এবং আমরা বলতে গেলে নেটের উপর এতটাই নির্ভরশীল ছিলাম যে নেট ছিল না, আমরা কিন্তু নিজেকে বিচ্ছিন্ন মনে করেছি। এবং যেটা ভালো হয়েছে একটা সাংবাদিকরা, এই জেনে সাংবাদিকরা তারা কিন্তু কোনো ফেস করেনি, ফলে তারা কিন্তু এই 10 দিন কাজ করে কিন্তু অনেকখানি নিজেকে কিন্তু মানে গড়ে তুলতে পেরেছে যে আসলে নেট ছাড়াও যে কাজ করা সম্ভব। কারণ আগে এক সময় নেট ছিল না, তখন তো মানুষ কাজ করেছে, পত্রিকা বেরিয়েছে, কিন্তু এবার নেটটা না থাকার কারণে ওই সে ফিল্ডটা আসলো এবং আলটিমেট পত্রিকা বেরোচ্ছে, কিন্তু হয়তো বা পিসটা কমে গেছে, আসলে আমরা অনেক কিছু দিতে পারিনি আমরা, বা অনেক কষ্ট হয়েছে, কিন্তু যেটা হচ্ছে আলটিমেট পত্রিকা বের করতে হয়েছে, বের হয়েছে। তো এই যে মানুষের যে সাংবাদিকদের অভিজ্ঞতা হয়ে গেল আসলে, ফলে আগামীতে যদি এরকম ক্রাইসিস হয় তখন সমস্যা হবে না, প্রস্তুত থাকবে আসলে আগে থেকেই। আচ্ছা, বেশ ভালো বলেছেন। আমরা জানি ক্যারিয়ারের শুরুতে আপনি তথ্য প্রযুক্তি সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং আপনার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, সেই আলোকে আপনার কাছে জানতে চাই বর্তমানে দেশের যে অনেক বিজনেস প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, ই কমার্স, এফ কমার্স, সেই সব সম্পর্কে আসলে এখন আপনার কাছে কি তথ্য আছে বা এখন সেই বিজনেসগুলো কেমন যাচ্ছে? ই কমার্স আসলে আমাদের কনসেপ্টটা বেশি দিন পুরাতন না, হয়তো 1 দশক হবে। ই কমার্সে আসলে পোশাকটা 2015 পর থেকে একটু জোরে শুরু হয়। ই কমার্স বলতে আমি বোঝাচ্ছি আসলে অনলাইন বেস যে বিজনেসগুলো হচ্ছে, ইলেকট্রনিক্যাল ডিভাইসের মাধ্যমে যেগুলো আমি রিস্ক করি, আসলে বিজনেসটাকে ভার্চুয়ালি করা হয়। আমার কোনো দোকান নেই, আমার দোকানটা হচ্ছে অনলাইনে একটা ওয়েবসাইটের মাধ্যমে, অথবা আর যেটা এফ কমার্স ফেসবুক বেস বিজনেসটা, তাহলে ফেসবুকের প্রসারের পরে দেখা গেল মানুষজন ফেসবুকে বেশি সময় কাটায় অনলাইনের চেয়ে। আমার হয়তো বা এখন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, আমার .com অমুক.com, ওইখানে ঢোকার চেয়ে ফেসবুকে ঢুকলে আমি সব পাচ্ছি একসাথে, এবং ওইখানে যেটা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্সকে বা আমার রিচ করবে যারা, তাদেরকে পাওয়া যাচ্ছে। এক্সাম্পল, আমি একটা ছাতা সেল করতে চাই, তখন সেক্ষেত্রে আমি দিব যে আমার ছাতাটা সেল হবে হচ্ছে সিলেট কেন্দ্রিক, কারণ বৃষ্টি বেশি হয় ওখানে, এবং সিলেটের ওখানে আমার এজ দিব কত 30 থেকে 50, কারণ আমার কাছে মনে হচ্ছে 30 থেকে 50 সময় যারা আছে তারা একটু কর্মজীবী, তারা আসলে প্রোটেকশন চায়। স্টুডেন্ট হয়তো মনে করে ভিজবো, সমস্যা নেই। তো এরকম টার্গেট সেট করলে হবে কি, এই মানুষগুলোর কাছে আমার অ্যাডটা চলে যাবে ফেসবুকে, ফলে আমি যখন দেখবি 1 লক্ষ 2 লক্ষ লোক হয়েছে অ্যাড চলে যাবে, এর মধ্যে আমি যদি 5% ধরি তাহলে আমার কিন্তু হিউজ পরিমাণ সেল হচ্ছে। তো আসলে আলটিমেট এই জন্য এফ কমার্সটা আমাদের দেশে খুবই স্ট্রং ই কমার্সের চেয়ে। ই কমার্সের একটা পার্ট এফ কমার্স যদিও, কিন্তু তাহলে এই যে কিছুদিনের আগে যে সিচুয়েশনটা ছিল ওখানে তো তাহলে এফ কমার্স বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে, সে ব্যাপারে যদি কিছু বলতেন। এক্ষেত্রে আসলে একটা আমার সাজেশন যেটা হচ্ছে আমাদের আসলে অ্যাপস যেতে হবে, অ্যাপস বেস, কারণ আমাদের হচ্ছে এখন যেটা আমরা করি অনলাইনে অন্যের উপর ভর করে আসলে বিজনেস করছি আসলে, কারণ ফেসবুক একটা প্ল্যাটফর্ম, সেটার উপরে যদি নেট না থাকে কিভাবে কাজ করবে? হ্যাঁ, যেটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড, নেটটা হচ্ছে আসলে একটা ডিজাস্টার না থাকাটা, আমি বলবো এটা, কারণ দুর্যোগ একটা, কারণ এটা কোনো একটা দুর্যোগের কারণে নেট থাকবে না, কিন্তু আমরা ধরে নেব নেট থাকবে, হয়তো আমার এটা পুরো বছরের মধ্যে 10 দিন ছিল না, তো বাকি আমার 355 দিন তো ছিল,
ফলে আমাকে নেটটাকে বেস ধরতে হবে। সমস্যা কোনটা হবে, ফেসবুকটা নাও থাকতে পারে, ধরে নিতে হবে, কারণ ফেসবুকটা প্ল্যাটফর্মটা অন্যের বেস করে, মানে কোনো কারণে ফেসবুক আজকে ওয়ার্ল্ড ওয়াইড ক্র্যাশ করলো, তাহলে ফেসবুক থাকবে না তোমার, তাহলে আমার বিজনেসটা কই গেল, হারাই গেল। এটা সেক্ষেত্রে আমার একটাই যে আমার নিজের কিছু করা, সেটা হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে। সেটা আপনার ওয়েবসাইটে হতে পারে, অ্যাপসে হতে পারে। এক্সাম্পল, আমার এখন পাঠাও, উবার, চালডাল, বিভিন্ন অ্যাপস আছে। ফলে হচ্ছে কি, এই অ্যাপসগুলো যখন থাকবে তখন ও নির্দিষ্ট কিছু সাবস্ক্রাইবার নিজে নিয়ে নেবে। ফলে ধরেন সাময়িকভাবে 10 দিন নেট নাই, নেটের পরে আবার নেট ফিরে আসলো, ওর 1 লক্ষ সাবস্ক্রাইবার, সে মেল দিবে সবাইকে, আমি কিন্তু ফিরে আসতাম না, আবার লগ ইন করো। ফলে লোকগুলো জানলো সে ফিরে আসছে। কিন্তু ফেসবুক এখন এক্সাম্পল, আপনার 2 লক্ষ লোক আপনি কেউ জানাবেন, সম্ভব না, এটা কোনো অপশনও নাই আসলে। ফলে আমার প্রত্যেককে তাদের যে এখন লজিক চেঞ্জ করতে হবে, তারা অ্যাপসে আসতে হবে, ওয়েবসাইট করতে হবে, অন্যের উপর ডিপেন্ড করে থাকাটা কমাতে হবে। আচ্ছা, এটা তো গেল যারা আসলে এই সেক্টরে কাজ করছেন তাদের একটা প্রবলেমেটিক সিচুয়েশন, বাট যারা আসলে ই কমার্স বা এফ কমার্সের উপর আস্থা রেখেছেন, এমন অনেকের আস্থায় কিন্তু পূরণ হননি বা আস্থাটা অর্জন করতে পারেননি ই কমার্স সাইট, তো এই ব্যাপারে আপনার কি মতামত রয়েছে? এখানে আসলে যেটা মেন সমস্যা হয় কি, ডেলিভারিটা দেখা যাচ্ছে, যেমন টাইমলি ডেলিভারি হয় না। এখানে ডেলিভারি একটা কোম্পানির উপরে সবাই এখন ডিপেন্ড থাকে, সেটা হচ্ছে যে সেলার এবং যে বায়ার, বা দুই পক্ষ, ক্রেতা বিক্রেতা, মাঝখানে থেকে ডেলিভারি ম্যান। আর ডেলিভারি ম্যান অনেক সময় তার দেরি করলে যদি এটা পচনশীল হয়, এক্সাম্পল আম বা কাঁঠাল, একটা ফল আপনি পাঠালেন, ওটা টাইম গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা এখন ডেলিভারি ম্যানের জন্য নষ্ট হতে পারে, হলে কিন্তু দোষ কিন্তু পড়বে কার, যে সেল করলো তার। সেম হচ্ছে আপনার এখানে কিন্তু অনেক সময় কিছু কিছু আছে বায়ার, মানে সেলার, তারা চিট করে আবার। এটা আমি বলি, প্রোডাক্ট দেখায় একটা পাঠায় আরেকটা। আপনার রংচঙা প্রোডাক্ট ছবি তোলার সময় খুব লাইটের ছবি তুলবে, লাইভ করবে খুব জাঁকজমক ভাবে, দেওয়ার সময় কম দামি প্রোডাক্ট দিবে। এক্ষেত্রে আসলে যে কিনবে তাকে মাথায় রাখতে হবে। আমরা যারা কিনেছি অনলাইনে, অনেক সময় আমার সাথে হয়েছে, দেখা গেছে যে আমি ধরেন কিনেছি একটা, এসেছে আরেকটা। দোকানে এটার দাম 5,000 টাকা, তাহলে ও কেউ 3,000 টাকা দিবে, তাহলে অবশ্যই 2 নম্বর দিবে এটা। আপনি যদি এখানে বায়াসড হয়ে যান, 3,000 টাকা দিতেও পারে হয়তো বা, তাহলে আপনি ধরা খাবেন। আপনাকে মাথায় রাখতে হবে 5,000 টাকার জিনিস সর্বনিম্ন 4,000 দিতে পারবে সে, কারণ 5,000 যদি সেল করে তাকে দোকান ভাড়া, স্টাফ কস্ট রাখতে হয়। ফলে 4,000 সে নিতে পারবে ইচ্ছা করলে, কিন্তু 3,000 সম্ভব না। আসলে আলটিমেট আমাদেরও আইকিউ খাটাতে হবে এখানে, কারণ সবাই তো সৎ না, কেউ অসৎ থাকবে। আচ্ছা, আপনি বলছিলেন যে আমরা আসলে যে ফেসবুক কেন্দ্রিক হয়ে যাচ্ছি বা অনলাইন কেন্দ্রিক হয়ে যাচ্ছি, এই বিষয়টি থেকে বের হওয়ার একটা অপশন আছে হচ্ছে অ্যাপস বা নিজের একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম তৈরি করা। এছাড়া কোন কোন আইডিয়া আপনার আছে যেগুলো আসলে ওই হিসেবে এগিয়ে গেলে আমরা হয়তো বা সামনে এই ডিফিকাল্টিগুলো ফেস করব না? আমরা যেমন দুইটা বিষয় আসলে আমরা এখন বর্তমানে অনেক সময় করি, আবার ইগনোরও করি। এর মধ্যে একটা হচ্ছে SMS মার্কেটিং। SMS মার্কেটিংয়ে কিন্তু অনেক সময় আমরা মোবাইলে মেসেজ পাই কিন্তু, যে এখানে একটা জমি সেল হবে, এখানে আপনার কিন্তু পার্লার আছে এখানে। যেমন যেটা করে কি, এলাকায় একটা দোকান করলে সে চেষ্টা করে ওই এলাকার কাস্টমারদেরকে SMS করতে, এই নম্বরটা সে কোনো কালেক্ট করে দেয়। এটা হয় কি জানেন, আপনি কিন্তু একবার হলে দেখবেন SMSটা, 90% আপনি 100%-এর মধ্যে 10% 20% দেখবে, ইগনোরই করবে, দেখবেই না। কিন্তু বাকিরা কিন্তু একবার হলে এক পলক দেখে, তারপর ডিলিট করে এটাকে। তার মানে আপনি একটা গ্লান্স কাছে পৌঁছাতে পারলেন। ধরলাম আমি সব বাদ, SMS চালু থাকবে। সেকেন্ডারি ইমেল মার্কেটিং, এটা কিন্তু ফ্রি বলতে বলছে, আমি যে নেট ইউজ করি, ইমেল সবারই আছে। আপনি একসাথে গুগল থেকে আপনার 500 ইমেল করা যায়, জিমেল থেকে একদিনে। তা আপনি 500 ইমেল এনাফ, 500 জন লোকের কাছে আপনি রিচ করেন, আপনি 2 দিন পর দেন, আপনি এই 500 দিয়ে 500 দেন। 500 মধ্যে যদি আপনি ধরে নেবেন আমার এখানে 5 জন লোক ক্লিক করলে যথেষ্ট আমার, তারা জানুক। আমরা যে টিভিতে অ্যাড দেখি, সবাই কেনে না, কিন্তু জানাটা মানে হচ্ছে কি, ধরেন বড় বড় যে কোম্পানিগুলো, সাবান কোম্পানি, শ্যাম্পু কোম্পানি, তাদের প্রোডাক্ট সেল হয়, তাও তাদের অ্যাড দেওয়ার একটাই কারণ, মানুষের মাথার মধ্যে রাখা। এবং আমরা কিন্তু অনেক প্রোডাক্ট সম্পর্কে জানি, হয়তো বা আমি সেটা ইউজ করি না, কিন্তু সেই প্রোডাক্টের নাম কিন্তু আমি জানি। যেমন আমরা অনেক সময় বলি যে আমরা মোটরসাইকেল বলি না, বলি হোন্ডা কিন্তু একটা ব্র্যান্ড কোম্পানি। তো সেম আপনি বিভিন্ন ধরনের সাবান না বলে যে লাক্স সাবান দেন, মানে এটা কিন্তু আপনি কিন্তু অনেক সময় মানে ব্র্যান্ডটা এমনভাবে মাথা ঢুকে যায় আমাদের মধ্যে, এতবার পুশ করা হয়, ফলে আমাদের মাথা কিন্তু থেকে যায়। আপনি হচ্ছে ইমেল মার্কেটিং, এস মার্কেটিং মাথায় ঢুকে দেন তার, এটা যে আপনি যেন আমি যে বলি, আপনি এখন 3টা হাউজিং কোম্পানির নাম বলেন, আপনার মাথায় কিন্তু যেগুলো বেশি শুনছেন আপনাগুলো আসবে, এই টাইপের একটা। আচ্ছা, জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে সাম্প্রতিক সময়ে আপনি কাজ করছেন। আচ্ছা, আগামী দিনে আমাদের দেশে এই পেশার গুরুত্বটা কতখানি হতে পারে? এটা আসলে আমাদের দেশে কনসেপ্ট নতুন, কিন্তু ভালো কাজ হচ্ছে। এই কারণে বলবো, একটা কোম্পানির প্রসার, কোম্পানিকে ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করার জন্য জনসংযোগের বিকল্প নেই। কারণ হচ্ছে একটা কোম্পানিকে মানুষের কাছে তুলে ধরা, আইডিয়া ক্রিয়েট করা, বেসিক্যালি এটা জনসংযোগবিদেরই কাজ। সেটা হচ্ছে আপনার কোম্পানির
যেন ক্রাইসিস মোমেন্টে আপনি কিন্তু আইডিয়া খুঁজে পাবেন না, যে আপনি বিশেষ করে মিডিয়াকে ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট। মিডিয়া 10 রকম কথা বলবে, কিন্তু প্রত্যেককে আপনি এক ছাতার নিচে এনে তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে সঠিক নিউজ প্রোভাইড করা, সবচেয়ে বড় কথা মিডিয়ার সঙ্গে কথা বলাটা এটা খুব ডিফিকাল্ট। বেসিক্যালি এটা জনসংযোগবিদ যারা কাজ করেন তারা এটা ভালো বোঝেন, তারা করেন। তো আমার ধারণা আগামী দিনে এটা অনেক বাড়বে, কারণ ইতিমধ্যে অনেক কোম্পানিতেই আপনার এই পোস্ট ক্রিয়েট হয়েছে, যেটাকে আমরা সঙ্গে পিআরও বলি, পাবলিক রিলেশন অফিসার বা ম্যানেজার। এটা আপনার বড় বড় এজেন্সিগুলোতে রয়েছে, আপনার মাল্টিনেশনাল কোম্পানি রয়েছে, যেগুলো আইএনজিও বলি আমরা, ইন্টারন্যাশনাল এনজিও, সেখানেও অবশ্যই রয়েছে। তার ফলে হচ্ছে কি এই জায়গাটা প্রয়োজন উপলব্ধি করে কিন্তু করা হচ্ছে। তো এই জন্য পেশা হিসেবে বলবো নতুন একটা সেক্টর, কিন্তু খুবই জরুরি একটা সেক্টর। আচ্ছা, মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন আমরা জানি, কিন্তু এখন বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? কাজ নিয়ে বলতে বলি এখন একটা বইয়ের কাজ করছি। আমার হচ্ছে সামনে বই মেলার জন্য একটা প্রবন্ধের বই রেডি করছি। আচ্ছা, এ পর্যন্ত নাটক গানের বই করা হয়েছে, কিন্তু প্রবন্ধ করা হয়নি। তো সেটার কাজ চলছে বর্তমানে। আর যেহেতু লাস্ট একটা ফিল্ম করলাম গত বছর শেষে, মেঘের কপাট, সেটা বেশ সারা ফেলেছে ভালো। তাই সামনে একটা ফিল্মের কাজ আবার করার কথা চলছিল, কিন্তু এই মাঝখানে বিভিন্ন ধরনের দেশে গোলযোগের কারণে এটা আসলে হয়নি। তাই সামনে আবার চেষ্টা করছি, টাইম টেবিল মিললে হয়তো শুরু হবে কাজ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ ভালো কিছু কথা বলেছেন, আশা করছি দর্শকদের ভালো লেগেছে। অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে শুভকামনা। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।